আমার প্রিয় নবাগত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা আশা করি শরীর এবং মনে ভালো আছো। তোমাদের সঙ্গে পরিচয় হলো না এখনো পর্যন্ত। ওই তোমাদের নাম কিছু দেখলাম, তোমাদের যারা ভর্তি হয়েছ তাদের লিস্ট দেখলাম, কিন্তু বাস্তবে তোমাদের এখন দেখতে পারলাম না। তোমরা ক্লাসে, অনলাইন ক্লাসে যদি থাকো, যদি কিছু লেখো, যদি ইনবক্সে আসো, যদি ভাবের আদান প্রদান করার ইচ্ছে থাকে, এটা একান্তই তোমাদের ব্যাপার। আমরা সবসময় প্রস্তুত আছি। আর যে বিষয়টা তোমাদেরকে আমাদের বলা দরকার সেটা হচ্ছে কি, খুব শীঘ্র কিছু হবে বলে তো মনে হচ্ছে না। 3টাতেই অটো পাস হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি পরীক্ষাটা যাই হোক না কেন, সব কিছু অনলাইনে হবে। তোমরা সবেমাত্র কলেজে পদার্পণ করেছো। পৃথিবীর অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে। আবার দ্বিতীয় আঘাত হেনেছে করোনা। ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশ আবার নতুন করে লকডাউন দেওয়া শুরু করেছে। লকডাউন আমাদের দেশ সামনে কি আছে জানে না। শীতকালে হয়তো এটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তোমরা ঘরে থাকবে, পিতামাতার সঙ্গ দেবে, ভাই বোনের সঙ্গ দেবে, আর কি বলবো, নেতিবাচক কোনো দিকে যেও না। তোমরা এখন খুবই ছোট, তোমাদের কি বা বলবো। তোমরা পিতামাতার কথাটা শোনো, শিক্ষকের কথাগুলো শোনো। পৃথিবী সবসময় একটা কথা আছে না, যে মানুষ দেখা যায় যে গুদাম পুড়ে গেছে, গুদামের মালিক হাও হাও করে কাঁদে, এদিকে আগুন ঠেকানোর জন্য কিছু লোক চেষ্টা করে, আর কিছু লোক এর মধ্যে আগুন পোড়ায় খায়। এই মানে বেগুন পোড়ায় খায়, ওই আলু পোড়া খায়, এইরকম লোকও আছে। এইরকম সংখ্যা বেশি। পৃথিবী আজ করোনা আক্রান্ত। এই সুযোগে অনেকে অনেক কিছু করে দিচ্ছে। সামনে আরও কি আছে আমরা জানি না। তবে ভয় পেলে আগে থেকে তোমাকে কেউ আঘাত করার জন্য লাঠি উঁচু করলো, তার আগেই তুমি মরে গেলে, তাই তো হবে না। তুমি লাঠি আগে ধরার চেষ্টা করবে, প্রতিবাদ চেষ্টা করে, মানে প্রতিরোধ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে গিয়ে প্রথম কাজ হবে। আমাদের করোনা যখন এসেছে, সরকার দেখো তোমাদেরকে একেবারেই মানে কি বলবো এসে রাখতে পারতো, কিন্তু বাইরে রাখতে পারতো। তা না রেখে তোমাদেরকে পড়াশুনোয় সংশ্লিষ্ট করার জন্য তোমাদেরকে অনলাইনে সংশ্লিষ্ট করেছে। প্রতিটা স্কুল কলেজেরই করা কথা সরকারের, কারণ এটা সরকারি আইন। শিক্ষকরা সরকারের চাকরি করে এবং তোমাদের প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তাদের। আর এক্ষেত্রে তোমাদের কর্তব্য আসে, তোমাদের কর্তব্য এগিয়ে আসা, এগিয়ে আসবে আর অংশগ্রহণ করবে। দেখবে যে একটা কথা আছে না, শিক্ষায় সচেতনতা, আর সচেতনতায় মুক্তি। মুক্তি ইচ্ছা করলেই হয় না। দেখো, আগে শিক্ষা গ্রহণ করতে হয়, এরপর সচেতন হলেই মুক্তি পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি অসচেতন থাকো, তখন তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি কি বলবো, তুমি যে কোনো অবস্থাতে, যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়াই হচ্ছে কি মানুষের ধর্ম।
মানুষকে যেখানে ফেলে দেওয়া হয়, দেখো না তোমরা ন্যাশনাল জিওগ্রাফি দেখো কি না জানি না, সেখানে একটা অনুষ্ঠান আছে সারভাইভ ফিটেস্ট, অর্থাৎ যে কোনো অবস্থায় মানুষকে ফেলে দিলে যে কোনো অবস্থায় মানুষ নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে। সে সেখানে যে বিকল্প খাবার খেয়ে হোক, বিকল্পভাবে হোক, যে কোনো উপায়ে সে নিজেকে কিন্তু একটা মানে নিজেকে বাঁচিয়ে রাখে, কারণ সে জানে যে একটা সময় আসবে সে তার মূল স্রোতে দূরে যাবে। আমি একটা কথা বলি, আর একটা কথা, যে একটা সংসার আছে, একটা সংসার খুব সুন্দরভাবে চলতো, সেই সুন্দরভাবে চলার ফলে যে কোনো একটা কিছু এসে ওই সংসারকে তছনছ করে দিয়েছে, তাদের আয়ের পথকে বন্ধ করে দিয়ে দিয়েছে। তখন যদি কিছু লোক তাদেরকে এগিয়ে আসে, তাদেরকে সহযোগিতা করার জন্য, এগুলো হচ্ছে বিকল্প, একটা বদলে আর একটা। এই বিকল্প পথ যদি বেছে নেওয়া হয়, ওদেরকে কিছুদিনের জন্য ভাসিয়ে রাখা হয়, তারা কিন্তু কুল ঠিকই খুঁজে পাবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষ বিকল্পভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে, পৃথিবীতে অন্য কোনো জীবের নাই। একমাত্র মানুষ যে কোনো অবস্থায় নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে। এই জন্য আজ করোনা এসেছে বলেই আমরা সব কিছু ছেড়ে দেবো তা নয়, আমাদের সব কিছুই চলবে এবং সেই চলাটা হবে হচ্ছে কি বিকল্প উপায়। আমাদের লেখাপড়া বন্ধ হবে না, লেখাপড়া চলবে। এই যেমন শুরু হয়েছে অনলাইনে ক্লাস, তোমাদের ক্লাসরুমে তোমরা অনেকে সবাই উপস্থিত থাকতে, তোমাদের সামনে আমি কথা বলতাম, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে, আমি তার জবাব দিতাম। অর্থাৎ ক্লাসরুমে আমাদের একটা ভাবের আদান প্রদান হতো, একটা ইন্টারাকশান হতো। এখানে সেটা হচ্ছে না, কিন্তু ব্যবস্থা কিন্তু আছে। আমি যখন ক্লাসটা করছি, ক্লাসটা এখানে তো রেকর্ডকৃত, ওখানে থাকছে, তুমি ওইটা দেখে কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তুমি আমার ইনবক্সে আসবে, তুমি আমার মেসেঞ্জারে এসে মোবাইল করবে, মেসেঞ্জারে কথা বলবে, কোনো কিছু এমন কিছু নাই। করোনার কারণে বসে আছি এই জন্য এমন নয় যে সব কিছু আটকে আছে, সব কিছু চালু আছে, যদি শুধুমাত্র তোমরা সাড়া দাও, তোমরা সাড়া দিও। তোমরা আমাদের নতুন ছেলে মেয়ে, আমাদের নতুন সন্তান, নবাগত, তোমাদেরকে একটু বেশি বাসি, কারণ পিতামাতা সবসময় তার ছোটো সন্তানকে একটু বেশি ভালোবাসে, কেন জানি না। আর আমরাও ঠিক সেরকম, তোমরা নবাগত, এই জন্য তোমাদেরকে একটু বেশি ভালোবাসি। তোমরা সেভাবে সেবা দেবে। এখনও ক্লাস নিয়ে আমি কোনো আলোচনা করি নাই। আগের দিন যেহেতু বাংলা ভাষা পড়ব, বাংলা সাহিত্য পড়ব, এই জন্য আগের ক্লাসে ভাষা নিয়ে একটু আলোচনা করেছিলাম, আর আজ সাহিত্য নিয়ে একটু আলোচনা করব। ব্যাস এটুকু আলোচনা করেই আমরা আগামী ক্লাস থেকে একেবারে সিলেবাসে চলে যাব, সিলেবাসের বইয়ে চলে যাব। তোমরা জানো যে তোমাদের নতুন সিলেবাস হয়েছে, আমি সেই সিলেবাসের পুরাটা তোমাদের পেজে দিয়ে দিয়েছি। সেই পেজে দেখে এই যেখানে আছে সেই বইটাই কিনবে, একই দাম সব কিছু এক আছে, সেই বইটা কিনবে না। ওই বইটায় ওই গল্পটা, ওই প্রবন্ধটা, ওই কবিতাটা আছে কি না তাই দেখেই শুধু বইটা কিনবে। দেখা গেল যে বইটা কিনলে গত বছরের যে বই, ওই বইটা ওইটা নাই। এর জন্য তুমি সিলেবাসটা দিয়ে দিয়েছি, সেই সিলেবাসের অনুরূপ সেটা প্রয়োগ করবে। আর আগামী ক্লাসে আমি সে সিলেবাস নিয়ে আসবো। আজ আমি সাহিত্য নিয়ে আলোচনা করব। সাহিত্য কাকে বলে? শহীদ। সাহিত্য শব্দটা আসছে শহীদ প্লাস স্নো, মানে সাহিত্য। শহীদ কাদের শহীদ? তোমাদের শহীদ, পরিবেশের শহীদ, অন্য মানুষের শহীদ, সবার সঙ্গে সবার শহীদ। এই শহীদটা একত্রিত হইতে সাহিত্যিকের কাছে যেতে হবে। অর্থাৎ ইচ্ছা করলে, সাহিত্যিক বললাম এই কারণে যে ইচ্ছা করলেই সবাই সাহিত্যিক হতে পারে না।
ইচ্ছা করলেই সবাই কবি হতে পারে না, ইচ্ছা করলেই সবাই প্রাবন্ধিক হতে পারে না, ইচ্ছা করলেই সবাই নাট্যকার হতে পারে না। তার জন্য তার প্রতিভা লাগে। এই প্রতিভা আছে এবং আমি এগুলো লিখব। তাইলে আমাকে কি কি হলে সেই সাহিত্য আমি লিখতে পারবো। অর্থাৎ বিষয়টা এরকম, নিজের কথা, পরের কথা, বাইরের জগতের কথা। দেখো তিনটা, নিজে, বাইরে আর পরে। অর্থাৎ সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় তার শিল্পসঙ্গত প্রকাশই সাহিত্য। অর্থাৎ ওখানে একটা ঘটনা ঘটলো, দেখা গেল যে আশেপাশের একটা যে কোনো বাড়ি একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়ি থেকে যৌতুক চাওয়া হচ্ছে। ওই যৌতুক চাওয়ার ফলে ওই বাড়ির খুব করুণ একটা অবস্থা সৃষ্টি, ওই মেয়েকে মারছে। ওইটা দেখে কিন্তু তোমার খুব খারাপ লাগছে, ওইটা দেখে তুমি একটা গল্প লিখে ফেলতে পারো। অর্থাৎ তোমাকে ওইটা মনোবিনা ঝংকৃত হয়েছিল, এই জন্য তুমি লিখেছ। কিন্তু ওইটা প্রকাশ যখন হবে তখন হতে হবে শিল্পসঙ্গত। এমনি লেখা তাইলে সবাই সাহিত্যিক হতো, সবাই সাহিত্যিক হতো। ইচ্ছা করলে সাহিত্যিক হওয়া যায় না। এখানে প্রকাশটা হতে হচ্ছে গিয়ে শিল্পসম্মত। শিল্পতা কি? অতিরিক্ত চমৎকারিত্বই শিল্প। অর্থাৎ দেখো, বিল্ডিং পৃথিবীতে অনেক আছে, তাজমহল দেখলে তো হা করে তাকিয়ে দেখতে হয়। কারণ ওখানে শিল্প ছোঁয়া আছে, মানে অদ্ভুত। এখন দেখো, এখন নতুন যে সমস্ত বিল্ডিং হচ্ছে, আগের যে সময় স্কুল কলেজের বিল্ডিংগুলো আর এখনকার বিল্ডিংগুলো দেখো, হা করে তাকিয়ে থাকতে হয় যে কি চমৎকার, কি সুন্দর, অনেক বাড়ি আছে, তাকিয়ে দেখতে চায়। এগুলো হচ্ছে কি শিল্প। অর্থাৎ অনেক বাড়ি আছে কিন্তু ওই শিল্পসম্মত বাড়িটা আমার দেখতে ইচ্ছে করছে। অর্থাৎ গল্প অনেক, কিন্তু শিল্পসম্মত যে গল্প ওটাই প্রকৃত গল্প, ওটাই শিল্পসম্মত যে সাহিত্য ওটাই প্রকৃত সাহিত্য। এই সাহিত্য ইচ্ছা করলেই হয় না, যে তিনটার সমন্বয় হয়ে প্রকাশ হতে হবে সুন্দরভাবে। একজন রাঁধুনিকে তুমি মাংস দিলে, মশলা দিলে, বিরিয়ানির চাল দিলে, বললে যে তুমি বিরিয়ানি রান্না করো, আচ্ছা সে রান্না করে এমন একটা জিনিস দিল তোমাকে যা তোমার মুখে দেওয়ারও রুচি হবে না, এত বিশ্রী হবে, এত বাজে হবে, সামনে দেখলেই, মানে খাওয়ার আগে দেখলেই তোমার মেজাজটা খারাপ হয়ে যাবে। ওইটা নিশ্চয়ই বিরিয়ানি নয়। কিন্তু একই জিনিস আর একজনকে দিচ্ছ, একজন রাঁধুনিকে দিচ্ছ। রাঁধুনি যখন যে ওই একই জিনিস দুইজনকে দিচ্ছ, অথচ রাঁধুনি করবে কি, ওই জিনিসটা দিয়ে এমন সুন্দর একটা বিরিয়ানি তৈরি করে আনবে যা দেখতে অপূর্ব লাগবে, ঘ্রাণ মানে যুক্ত হয়ে যাবে, ঘ্রাণে মম করবে, এরপর তোমাকে খেতে চমৎকার লাগবে। অর্থাৎ তিনটি জিনিস তুমি রাঁধুনিকে দিচ্ছ আর একজন সাধারণ লোককে দিচ্ছ, দুইটার মধ্যে পার্থক্য অনেক। আর এরকম নিজের কথা, পরের কথা, বাইরের জগতের কথা, এই তিনটির সমন্বয় প্রতিটা মানুষের সমন্বয় হচ্ছে, প্রতিটা মানুষের সেটা প্রকাশ করতে পারে। কিন্তু সাহিত্যিকের প্রকাশ ভিন্ন, এটা যেখানে হয় সেটাই হচ্ছে কি প্রকৃত সাহিত্য। সাহিত্যের সংজ্ঞা তোমরা এটা মনে রেখো, নিজের কথা, পরের কথা, বাইরের জগতের কথা, সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় তার শিল্পসঙ্গত প্রকাশই সাহিত্য। এই সাহিত্য আবার দুই প্রকার, ভাবের সাহিত্য, জ্ঞানের সাহিত্য। জ্ঞানের সাহিত্য কাকে বলে? যা মানে কি বলবো, জ্ঞানের সাহিত্য হচ্ছে গিয়ে অনেক তত্ত্ব সমৃদ্ধ নাতি দীর্ঘ যে আলোচনা, এটা হচ্ছে গিয়ে জ্ঞানের সাহিত্য। জ্ঞানের সাহিত্য এমন যা একবার জানলে আর দ্বিতীয়বার জানতে ইচ্ছা করবে না। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি কি জানো সূর্য পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, তোমার কিন্তু বিরক্তি লাগবে, কারণ তুমি ওটা আগে থেকেই জানো। অর্থাৎ জ্ঞানের সাহিত্য একবার পড়লে, একবার জানলে আর জানতে ইচ্ছা করে না। এই জ্ঞানের সাহিত্যের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে প্রবন্ধ, কথিকা,
ভাষণ, প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু, যা তথ্যবর্জিত, বহুল, তত্ত্ববহুল। অর্থাৎ এই জিনিসগুলো সমৃদ্ধ যে লেখাগুলো, এটা হচ্ছে গিয়ে জ্ঞানের সাহিত্য, ভাবের সাহিত্য, জ্ঞানের সাহিত্য। জ্ঞানের সাহিত্যের প্রধান হচ্ছে গিয়ে প্রবন্ধ। প্রবন্ধটা কি? প্রকৃত রূপে বন্ধন, অর্থাৎ কোনো বিষয়ভিত্তিক নাতিদীর্ঘ জ্ঞান গর্ভ আলোচনাকে প্রবন্ধ বলে। কোনো বিষয়ভিত্তিক, সে বিষয়টা কি, বস্তুগত অবস্তুগত যাই হতে পারে। অর্থাৎ তাহলে সংজ্ঞাটা দাঁড়াবে এরকম: বস্তুগত অথবা অবস্তুগত বিষয়ভিত্তিক জ্ঞান গর্ভ নাতিদীর্ঘ আলোচনাকে প্রবন্ধ বলে। যেমন তোমাদের অনেকগুলো প্রবন্ধ আছে পাঠ্য, অর্থাৎ ওই প্রবন্ধ তুমি যদি একবার পড়ে যাও, দ্বিতীয়বার আর ওর সম্পর্কে তেমন পড়া লাগবে না। কিন্তু তোমরা ছাত্র, তোমাদের বিষয়টা আলাদা। আমাদের যারা একবার প্রবন্ধ যেতে খবর আসে, খবরে যেখানে যে সম্পাদকীয় থাকে, উপসম্পাদকীয় থাকে, এগুলো পড়ে ফেলে, পুরাপুরি জানিয়ে যায় যে বিষয়টা উনি কী বলতে চাইছেন, ব্যাস শেষ। কথিকা এরকম একটা জিনিস নিয়ে ধরো কোনো বিষয়ের উপর খানিক কথা বললো, আলোচনা করলো, লিখিত রূপ বললো, এটা হচ্ছে কি কথিকা। তারপর প্রবন্ধ আছে, প্রতিবেদন আছে, কোনো বিষয়ভিত্তিক আলোচনা। তারপর ভাষণ আছে, কোনো সম্পর্কে কোনো বিষয়ে বক্তব্য প্রদান। এই সবগুলো হচ্ছে গিয়ে তোমার কর্তৃক তুমি কতটুকু ভালো জ্ঞান জানো, তোমার মধ্যে কতটুকু ভালো কিছু আছে, এইটার বহিঃপ্রকাশ। এটাই হচ্ছে গিয়ে জ্ঞানের সাহিত্য, এভাবে জ্ঞানের সাহিত্য। জ্ঞানের সাহিত্যের পরিধি তুমি এরকম যে জানলেই শেষ। আর ভাবের সাহিত্য একটু ভিন্ন, যা একবার পড়লে হয় না, বারবার পড়লে বারবার পড়তে ইচ্ছা করে। তুমি ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে পড়ো, উচ্চ মাধ্যমিক একাদশ, তুমি হয়তোবা 6 একটা গল্প পড়েছিলে, মনে করো একটা গল্প পড়েছিলে, একটা উপন্যাস পড়েছিলে। সেই উপন্যাস এখন একটু পড়ে দেখো তো, এখন আর একবার পড়ে দেখো, আমার অনুরোধ, একবার পড়ে দেখো। 6-এ যে রসাস্বাদন করেছিলে, যেমন লেগেছিল, এখন তেমন লাগবে না, তার থেকে অন্যরকম লাগবে। অন্যরকম, ভালো কি খারাপ জানা, কিন্তু অন্যরকম লাগবে। অর্থাৎ ওইটা পড়ার আবেদন আজীবন থাকবে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ঠিক ওই গল্প আর একবার পড়বে, ওর আর এক রকম লাগবে। অর্থাৎ যতবার পড়বে ওর আবেদন ততবার ওরকম পরিবর্তন হবে। হ্যাঁ, এ হচ্ছে গিয়ে ভাবের সাহিত্য। এই ভাবের সাহিত্যের মধ্যে পড়ে কি কি? কবিতা পড়ে, উপন্যাস পড়ে, নাটক পড়ে, আরও অনেক কিছু আছে যেগুলো আলোচনা আসবে। আমরা প্রথমে কবিতায় যাই। কবিতা কাকে বলে? কবিতা কি? কবিতা হচ্ছে গিয়ে কোনো বাইরের জগতের রূপ, রস, গন্ধ, শব্দ ইত্যাদি যখন কবির আত্মানুভূতি রসে রসায়িত হয়ে সহজ সাবলীল গতিতে ছন্দবদ্ধ বা শিল্পসম্মত প্রকাশ, এখানেও শিল্প ভাবে প্রকাশ পায়, সেটাই হচ্ছে গিয়ে কবিতা। অর্থাৎ দেখো, একটা নদী বয়ে যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে, সুন্দর দেখতে, আমি বললাম। আর একজন কবি বলল কি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, নিশ্চয় তার দিকে হা করে তাকিয়ে থাকতে হবে। যে লোকটা বললো তো নদীটা তো বেশ, ওর দিকে না, তাকিয়ে থাকতে হবে ওর দিকে, যে শিল্পসম্মত ছন্দবদ্ধভাবে প্রকাশ করছে। এটা হচ্ছে এই কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট নদী, আমাদের ছোট নদী পড়েছিলে ক্লাস 3-তে 2-তে পড়েছিলে, সেই পড়া 6-7 একবার পড়ে দেখো, 8 একবার পড়ে দেখো, 10-এ একবার পড়ে, আবার বৃদ্ধ বয়সে একবার পড়ে দেখো। যতবার পড়বে তার আবেদনটা অন্যরকম হবে, অন্যরকম লাগবে, ঠিক আগের মতন লাগবে না, ঠিক আলাদা রকম লাগবে। সেরকম আছে। এরপরে আছে উপন্যাস। উপন্যাসটা হচ্ছে কি ভাবের সাহিত্যের অন্তর্গত। উপন্যাসটা কি? উপযুক্ত রূপে বিন্যাস, অর্থাৎ কোনো ঘটনা বা কাহিনীর বিস্তৃত বিশ্লেষণী উপন্যাস।
আর এই বিস্তৃত বিশ্লেষণ শুধুমাত্র এইরকম নয় যে শিল্প বর্জিত, শিল্প থাকা লাগবে। শিল্প ছাড়া কোনো কিছুই হবে না, সে উপন্যাসে হোক, কবিতায় হোক, যেখানে হোক, সব জায়গায় শিল্প থাকতে হবে। শিল্প থাকলেই সেটা প্রকৃত উপন্যাস হয়ে উঠবে। আর এরপর থাকবে ধরো নাটক। নাটকটা কি? দৃশ্যকাব্য, অনেকে বলে দৃশ্যকাব্য। নাটক তো দেখেছো, টিভিতে দেখো, স্টেজে আছে। তা প্রথম দিকে তো আর টিভি ছিল না, তখন স্টেজে। তখন কেউ কেউ বললো যে নাটক কাকে বলে, কেউ বললো যে মঞ্চের মাধ্যমে জীবন রূপায়ণের নামই নাটক। তাই এটা যদি বলা হয় তাহলে কি বলা হবে যে এই বইটা নাটক নয়? এই বইটাও তো নাটক, এই বইটাও তো নাটক। কিন্তু যখন শুধুমাত্র স্টেজে মঞ্চস্থ হবে তখন নাটক হবে, আর অন্য কোনো সময় নাটক হবে না, এটা তো না। একই জিনিস দুইবার দুই রকম হয় না। অর্থাৎ তখন হলো এরকম সংজ্ঞা এলো, কাহিনী, চরিত্র, সংলাপ, দৃশ্যসজ্জা, অঙ্ক বিভাগ প্রভৃতির মাধ্যমে জীবন রূপায়ণের নামই নাটক। জীবন রূপায়ণ, সাহিত্যে জীবন রূপায়ণ, ভাবের সাহিত্যে জীবন রূপায়ণ, সেটা কবিতার মাধ্যমে হোক, উপন্যাসের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, যে কোনো ধারায় হোক। কবিতার এখন বিস্তৃত শাখা গজিয়েছে। গদ্য কবিতা, অমিত্রাক্ষর কবিতা, 14 বলি কবিতা, আর অনেক অনেক কবিতার কিন্তু অনেক শাখা গজিয়েছে। একসময় কবিতা ছিল যখন কি যে কবিতা শুধুমাত্র পয়ারে মিল দিলেই কবিতা হয়ে যাবে। যেমন একটাই আছে যে লাখে লাখে মানুষন্য কাতারে কাতার সুমার করিয়া দেখে 40,000। বলতেছে লাখ লাখ মারতেছে, গুণে দেখলো 40,000। এ কেমন কবিতা? অর্থাৎ কবিতার শেষ সঙ্গে মিল নাই, শুধু লাইনের শেষে অন্ত মিল দেওয়াই তাদের প্রধান। অর্থাৎ কবিতা হিসেবে এটা খুব বেশি উচ্চ মার্গের হলো না। আর যদি বলে ঘোড়ায় চড়িয়া মর্দ পায়ে হেঁটে চলে, কিছু দূর যায় মর্দ রওনা হইল। ঘোড়ায় যায় কেউ পায়ে হেঁটে যায়? আবার যদি বলা হয় যে কিছু দূর যায় মর্দ রওনা হইলে, হইলের সাথে গেলে মিল দেওয়ার জন্য এটা করেছে। ভিতরে কি লিখলাম, ওই মেললো না মেললো সেললো, তো একটু সেই রকম আর কি। বিষয়টা ওরকম নয়। কবিতায় শিল্প থাকতে হবে, নাটকে শিল্প থাকতে হবে, উপন্যাসে শিল্প থাকতে হবে। যখন এটা থাকবে তখনই একটা প্রকৃত উপন্যাস, নাটক, কবিতা হয়ে উঠবে। যা হোক, তোমরা প্রথম এসেছো, তোমাদের আগামী ক্লাস থেকে সিলেবাসভুক্ত গল্প, কবিতা, নাটক এগুলো পড়ানো হবে। কিন্তু এই ক্লাসে চলে যাবো, আগামী ক্লাসে একেবারে সরাসরি ক্লাস আলোচনা করব। আজ শুধুমাত্র সাহিত্য নিয়ে যতটা পারা যায় সেইটুকু আলোচনা করলাম। এই তোমাদের প্রতি আমাদের শুধুমাত্র অনুরোধ, একই কথা বারবার তোমাদের বড় ভাইদের বললাম, তোমাদেরও বলি যে অনলাইন ক্লাসে এসো। তোমাদের ভাগ্য লাইভ ক্লাস হয়নি, মানে প্রথম আমাদের সরাসরি ক্লাসরুমে হয়নি, তোমাদের বড় ভাইদের হয়েছে। তোমাদের সরাসরি প্রথমেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ হয়েছে। অর্থাৎ তোমরা যতটা সচেতন হবে এটা ততটা ফলপ্রসূ হবে, না হইলে হবে না। জাতি হিসেবে আমরা অনেক পিছনে পড়ে যাব। এটা তোমাদের কোনো দায় না থাকে, সেটা তোমাদের বিষয়। তোমার যদি ইচ্ছা থাকে আমি লেখাপড়া শিখে হব, এই দেশের সেবা করব, আমি রাজনীতিবিদ হব, আমি উপন্যাসিক হব, আমি হব ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি উকিল হব, আমি শিক্ষক হব, এটা যদি ইচ্ছা থাকে তখন অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করা লাগবে এবং পরীক্ষা দেওয়া লাগবে, যদি এভাবে থাকে। আর নইলে যদি তাড়াতাড়ি শেষ হয় তখন আমরা সামনের কথা চিন্তা করব। এই সাহিত্যের কথা বলে আজকে তোমাদের কাছ থেকে ছোট্ট হিসেবে পরিসরে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের কিন্তু মূলত প্রথম পত্রের যে পাঠ্যগুলো, যে সিলেবাসটা দিয়ে দিয়েছি আমি,
ওর মধ্য থেকে ক্লাস হবে। যারা অংশগ্রহণ করবে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই, আবার বলি, সবাই ভালো থেকো, মনে শরীরে সর্বত্র ভালো থেকো। খুদা হাফেজ।